কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স 100% অর্গানিক 16 মিনিটস। আমন্ত্রণ এটিএন নিউজের ঈদুল আজহারের বিশেষ আয়োজন কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক প্রেজেন্স 16 মিনিটস অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, জনপ্রিয় মুখ, চিত্রনায়ক এবিএম সুমন। স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবিএম সুমনকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন যে তিনি শুধুমাত্র তার অভিনয়ের জন্য জনপ্রিয় তা কিন্তু নয়। তার চমৎকার শারীরিক গঠন, চমৎকার ভয়েস এবং বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তার অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে আলাদাভাবে সমর্থিত। স্বাগত বলছিলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ইন্ট্রোটা কেমন হলো বলেন? বিউটিফুল, ভেরি সিম্পল, বিউটিফুল। আচ্ছা, আমি বলছিলাম যে আপনার ভয়েসের জন্য আলাদাভাবে জনপ্রিয়, আপনি আপনার শারীরিক গঠনের জন্য জনপ্রিয়, এটা নিয়ে জানবো। কিন্তু আমরা অভিনয় যখন যে দেখি আপনাকে একটু গম্ভীর চরিত্রে কিংবা অ্যাকশন দৃশ্যে দেখি, ব্যক্তি জীবনের সুমন কি তেমনই গম্ভীর? না না, একদমই না। আমি অনেক কি বলে আড্ডা যখন মারি তখন তো প্রচুর হাসাহাসি হয়, জোকস থাকে চারিদিকে, সবাই জোক করি আমরা, মানে লাইক নর্মাল আর কি, সবাই যেরকম ওরকম। মানে তাহলে যে চলচ্চিত্র যখন আপনি বা আপনি ক্যারেক্টারগুলো যখন আপনি বাছাই করেন কিংবা যারা আসে পরিচালক, তারা কি এরকম যে একটা সবসময় মনে করে আপনি গম্ভীর চরিত্র আপনি ভালো করবেন? কাইন্ড অফ, ইউর রাইট। হ্যাঁ, ওই জায়গাটাই আসলে ওই জায়গাটাতেই বিষয়টা আটকানো, যে মানুষ আমাকে মনে করে যে ওর এই সার্টেন ক্যারেক্টারে যেরকম দেখছি ও হয় ওকে করতে হবে, এরকম আর কি। ইচ্ছা আছে যে কোনো বাবলি চরিত্রে বা এটা বলছেন আপনি যে বন্ধু, মানে হাসি খুশি একটা চরিত্র অভিনয় করার কেউ? অবশ্যই আমি যেরকম ওরকমটা তো নর্মালি আমি দেখতে এরকম, বাট ভেতরটা তো আমার এরকম কাটখোট্টা না। আর আরেকটা জিনিস যেটা আমার ফেস স্ট্রাকচার এরকম, যে লাইক আই গট দিস ক্যাট ফেস, যে অ্যাংরি লাগে দেখতে, বাট ভেতরে আমি হাসতেছি, দেখলে মনে হয় যে রাগ করে আসে, এরকম মনে হয়। আচ্ছা, এই যে অ্যাংরি মানে একটা ইটস এ ফেশিয়াল স্ট্রাকচার, এরকম আপনি হেল্প করতে পারবো না, এটা এরকমই। এটা কি আপনাকে হেল্প করছে অভিনয় জগতেও কিংবা আপনার চিত্রনায়ক হওয়ার পেছনে কি হেল্প করছে? ডেফিনেটলি। মানে অবয়ব যেটা আছে ওটা যদি পছন্দ না করে তাহলে তার কারোর কাছে পৌঁছানো যাবে না, বাট এইটা মিসআন্ডারস্টুড করতে হেল্পও করছে মানুষকে, যে ও হয়তো রাগী একটা চরিত্রের মানুষ মনে হয়, আসলে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আপনি তো মানে র্যাম্প মডেল দিয়ে আপনার শুরু, র্যাম্প দিয়ে শুরু। আচ্ছা, তারপর আপনি অভিনয় আসলেন, চিত্রনায়ক, এটা জার্নিটা ছোট্ট করে যদি বলেন যে মানে মডেলিংয়ে কীভাবে আসলেন? তারপরে আমি 2011-এর অক্টোবরে থেকে আসলাম, সিডনি থেকে আসলাম। তারপরে আই ওয়াজ লাইক বোর্ড, যে আর চাকরি তো আমাকে দিয়ে হবে না, এটা ছোটোবেলা থেকেই। সো কী ব্যবসা করবো বুঝতে পারছিলাম না। তখন ওই যে গোলসে জিম করতাম, তো তখনকার ওনার ছিল, ওটার নাম ছিল অ্যাডোনাইস ফিটনেস সেন্টার, ওটার মালিক ছিল আমের ভাদরি ভাই। তো উনি আমাকে বললো, তুমি এত বোর্ড থাকো আর ফান কিছু খোঁজো, এক কাজ করো, মিডিয়াতে কাজ করো, মিডিয়া ইজ ফান, তোমাকে ওই টাইম মানে ডেলি কাজ করতে হবে এরকম না, তুমি প্রজেক্ট পিক করতে পারবা যে এটা করবো এটা করবো না। ওকে ফাইন। ওই যে শুরু হলো প্রথম শোয়ের পরে, তারপরে দেখি যে মানে সবাই আমাকে ডাকতেছে, তো বিকাম মডেল, তারপরে কাজ করলাম 1 বছর, তারপরে ফিল্মের অফার আসলো। ফিল্মের অফার আসার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম ইমিডিয়েটলি, সেটা হলো ফিল্ম একদম একটা ডিফারেন্ট ঘরনার জিনিস, মিডিয়ার একদম টপ শেলফের জিনিস। এইটার সাথে অন্য কোনো যে সেক্টরগুলো আছেন, নাটক, তারপর মডেলিং, ওই শেলফগুলো বিলং করে না। এই শেলফের মানুষদেরকে এক্সক্লুসিভ থাকতে হয়, এদের চেহারা কনস্ট্যান্টলি ইজি কোনো জায়গায় দেখানো যাবে না, কাজের জায়গাটা অ্যান্ড অল দ্যাট। সো ওইখান থেকে আমার মডেলিং থেকে উইথড্র করা। আর টিভি নাটকের প্রোডাকশন করেছিলাম আই থিঙ্ক 2টো। ওই একটার মাঝামাঝি অবস্থায় কৌশিক শঙ্কর দাস দাদা ছিলেন ওটার ডিরেক্টর। আমি ওনাকে বললাম যে দাদা, আমি তো ফিল্মের অফার পেয়েছি, আই থিঙ্ক যে আমি ছোটো পর্দায় কাজ করবো না। তো হি অ্যাপ্রিসিয়েটেড, বলে আচ্ছা ঠিক আছে যাও তুমি করো। এভাবে শুরু, তারপর সিনেমা থেকে যাওয়া। বলছিলেন যে সিনেমা একটাই ছিলেন যে একটু এক্সক্লুসিভ থাকা, সবার সাথে বা সব জায়গায় মুখটা না দেখানো। এটা ব্যক্তিগত যখন জীবনে এটাকে হ্যাম্পার করে না বা মিস করেন কিনা এই জিনিস? না, এটাই আমার জন্য ভালো। আচ্ছা, আমি যত বেশি কম যেতে পারবো তত বেশি আমার শান্তি। আমি প্রচুর ক্রাউড, মানে লাগোয়া ক্রাউড হ্যান্ডেল করতে পারি না। আমার ওই যে বললাম, মানে কাইন্ড অফ ক্যাট টাইপের একটা আছে, যে লাইক আইসোলেটেড থাকার একটা অভ্যাস ছোটোবেলা থেকেই। আচ্ছা, আপনার পরবর্তী কাজ কি বা কী নিয়ে এখন ব্যস্ত আছেন? এখন ব্যস্ত আছি একটা প্রজেক্ট, 2 পয়সার মানুষ, ওটা ডিরেকশন দিচ্ছেন ঝুমুর আসমা জুই নামের একজন ডিরেক্টর, উনিও নবাগত।
ওটার সাথে আমার সাথে কাজ করছেন প্রভা, আর আরেকটা সিনেমাতে কাজ করছি সেটা হলো সোলজার শাকিব খানের, তো ওটাতে আমি ক্যামিও দিচ্ছি। একটা সিনেমা যখন আসে আপনার কাছে, আপনি মানে ধরেন কি দেখেন, 1 কোটি টাকার একটা সিনেমা নাকি স্ক্রিপ্টটা ভালো, গল্পটা ভালো, কোনটা? ইটস অলওয়েজ দ্য স্ক্রিপ্ট, অলওয়েজ স্ক্রিপ্ট। টাকা, অনেক টাকা দিয়েও যদি ঠিক জায়গায় আপনি যদি আগে পর্দাটা না দেখতে পারেন, সব কিছু সহ পুরো টোটাল প্রোডাক্টটা দেখে এটা বানানোর জন্য আমাকে টাকাগুলো এই জায়গায় ফেলতে হবে, এটা যদি না জানেন তাহলে অনেক টাকাও কোনো ব্যাপার না। আবার যখন আপনার স্ক্রিপ্টের ডিজাইন ছোট, ওই অনুযায়ী যে টাকাটা আছে ওই টাকাগুলো ঠিকঠাক জায়গায় আপনি রাখতে পারবেন, ওই একদম বড় পর্দার কথা চিন্তা করে, তখন অল্প টাকায় অনেক টাকা। আমার মানে স্বপ্নের নায়ক এক সময় যেটা ছিল ইমান নায়ক, মাসুদ রানা, সেই সিনেমাটা আপনি করেছেন, মাসুদ রানা হয়েছেন। আমি এই কথাটা, যে টাকার কথাটি জানলাম, এটা তো বিগ বাজেটের একটা সিনেমা, সেটির অভিজ্ঞতা কেমন ছিল? ওই যে বললাম, অ্যান্সারটা আগেই দিয়ে দিয়েছি, আমি জানতাম না যে আপনি আসলে প্রশ্নটা করবেন। এমন নাইন আমার কষ্টের জায়গা, আমাকে যদি দর্শক হিসেবেও জিজ্ঞেস করেন, এমন নাইন কখনোই মাসুদ রানা হয়ে ওঠে নাই। আসলে একটু টাফও, কিন্তু মাসুদ রানা আসলে আমি মাসুদ রানা ভক্ত, এটা আসলে আমাদের মাথার মগজের মধ্যে এমন একটা ইসে আছে, জিনিসটা খুব একটা কঠিন ছিল না। মাসুদ রানার যে গল্পটা ছিল, ওই আনুষঙ্গিক এক্সট্রা গল্প, যদিও ডিরেক্টর অথবা প্রোডাকশন হাউসে খুব একটা চয়েস ছিল না, কারণ আমি তো ছিলাম ওদের সাথে পুরো সময়টায়। ওরা অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক আনসার্টেনিটির ভেতর দিয়ে যেতে হয়েছে, প্রজেক্টটা একদম না হওয়ার মুখে চলে গিয়েছিল। ওখান থেকে মানে প্রজেক্টটা হবে এটুক মেকশিওর করাটাই ছিল আসলে সবার চাওয়া। তো ওখান থেকেই ডিরেক্টর যেটুক করেছেন। ইটস এ ফাইন ফিল্ম, কোনো ডাউট নাই। বাট আমি যদি একদম মাসুদ রানা হিসেবে চিন্তা করি, ইটস অন মাসুদ রানা ফিল্ম। ঢাকা অ্যাটাকটা তো আপনার ক্যারিয়ারের একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, ডেফিনেটলি ঢাকা অ্যাটাক আমাকে ফার্স্ট মানুষের কাছে পৌঁছে দেয়। আমাকে মানুষ অল্প বিস্তর সিনেমার আর্টিস্ট হিসেবে যতটুক চেনেন, ওটা ঢাকা অ্যাটাক প্রথম বুস্ট ছিল আমার। তো ওই সময় যে কটা সিনেমা এসছে তার ভেতর ঢাকা অ্যাটাক ইটসেলফ ফিল্ম হিসেবেই অনেক ভালো করেছে। সো আই ওয়াজ লাকি টু বি পার্ট অফ ইট। সিনেমা একটু কম দেখা যায়, এর মানে এটাকে আপনি চুজি এর জন্য কম দেখা যায় না, আসলে ঢাকা সিনেমায় আসলে কাজ করার সুযোগই কমে গেছে এখন? আমার কাছে যে স্ক্রিপ্ট আসে তার ভেতরে ম্যাক্সিমামই দেখা যায় আমি করার মতো না, আমার করার মতো না। আর যে সিনেমাগুলো আমরা আলোতে দেখছি ওগুলো আমার কাছে আসছে না। আর এন্ড অফ দ্য ডে প্রোডাকশন হাউস আর ডিরেক্টরের চয়েস, তারা কাকে নেবে, কাকে নিয়ে কাজ করবে। সো ওইখানে আমার আর কোনো মানে কী বলে চয়েসের জায়গা নেই। আচ্ছা, ইন্টুতে যেমনটি বলছিলাম যে আপনি অভিনয় ছাড়াও আপনার আলাদা একটা জনপ্রিয়তা আছে আপনার ফিজিকের কারণে, আপনার ভয়েসের কারণে। আমি যদি ফিজিকটা বলি, আপনি অবশ্যই বোঝা যায় যে খুবই সচেতন, আপনার মানে ব্যায়াম সব কিছু নিয়ে খুবই সচেতন। বলছিলেন যে জিম আপনার খুব পছন্দের একটা জায়গা, তো এই ব্যাপারটিকে আপনি ছোটোবেলা থেকে ছিল জিম করা? হ্যাঁ, আমার প্রথম ব্যায়াম করা শুরু হয় 15 বছর বয়স থেকে। সো ইটস বিন 27 ইয়ার্স। সো বিষয়টা এরকম যে আমার এভরিডে লাইফস্টাইলের ভেতরে এটা সেট। বাংলা সিনেমায় যখন আমি আসি, ইমিডিয়েটলি আমাকে শুনতে হয়েছে যে এখানে বডি চলবে না। আচ্ছা। সো ওই জায়গা থেকে একদম মানে নেশার জায়গা থেকে কমিয়ে এনে জাস্ট লাইক অভ্যাসের জায়গাটায় রাখা। তো রিসেন্টলি আবার সোলজারের জন্য আমার সুযোগ এসছে আর কি, শোকেজিং করার বডি। তো ওই জন্য আবার একটু ঠিকঠাক করছি লাস্ট 2 মাস ধরে। এখন তো মনে একটু চেঞ্জ হয়েছে দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে। আরও মানে কেন জানি আমাদের এইখানের গল্পগুলোতে অনেক বেশি ভারতবর্ষের ছোঁয়া থাকে, যেটা আমাদের কালচারের যে একটা হিরো একদম স্ল্যাম থেকে উঠে এসা করবে, ওই কালচারটা অনেক বেশি মিক্স, যেটা আমাদের সাথে এখানে যায় না বলে হয়তো একটা বডি বিল্ডারেরকে আমরা একটা বডি বিল্ডার, আমি লাইক নর্মাল একটা মানুষ যদি ওভাবে চিন্তা করি, হ্যাঁ বডি বিল্ডাররা হ্যাঁ স্বাস্থ্য সচেতন, দেখতে ঠিকঠাক আছি ফিজিক্যালি, এরকম একটা। তো এদেরকে ইউজ করাই যায়, বাট এদেরকে বডি বিল্ডার একটা তকমা দেওয়া বা এই টাইপের বিষয় করে আসলে এই মানে আমাদের দেশের যে স্টোরিজগুলো আছে ওগুলোর সাথে সিং করতে পারে না, আই গেস। অনেক তরুণ আছে যারা এখনও স্বাস্থ্য সচেতন না, বা আপনাকে দেখে হয়তো আপনার মতো হতে চায়। ধরেন আপনি আপনার সামনে বসে আছে, এই জিনিস দেখতেও খারাপ লাগবে আমার, যে শারীরিক অবস্থা সব কিছু মিলে। তো আমি বলতে চাচ্ছি যে আমি পরামর্শ চাবো, আমি তাদের জন্য এই ব্যায়াম নিয়ে কিংবা জিমে যাওয়া নিয়ে একটা পরামর্শ যদি দেন। জিমে যাওয়াটা ওই যে আমরা প্রতিদিন তো খাওয়া দাওয়া করি, প্রতিদিন ঘুমাই, ওরকম একটা ব্যাপার আমাদের। দেখেন, আমি মানুষকে সবসময় একটা কথাই বলি যে সৃষ্টিকর্তার দেওয়া একটা জিনিসই আমরা ওন করি, আর কিচ্ছু আমরা ওন করি না, সেটা আমাদের শরীর। এই একটা জিনিসকে আমরা আমাদের ইচ্ছা মতো চালাইতে পারবো, আর পৃথিবীর কোনো কিছু চালাইতে পারবো না। হ্যাঁ, সো ওই একটা জিনিস যেটা আমাকে দেওয়া হয়েছে, একটাই সম্পদ, সেইটার যদি টেক কেয়ার না করি আর এক্সকিউজ দেই
আরে কাজের কারণে পারতেছি না, কাজটা কার জন্য করছো? পরিবারের জন্য তো ডেফিনেটলি করছো, বাট ইউ আর টেক কেয়ার অফ ইউর সেলফ। ফিট থাকার জন্য ইচ্ছা শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। ফিট মানে কি, অ্যাজ এ হিউম্যান বিং ইউ শুড বি নর্মালি ওকে। তো ওইটার জন্য মাসেল মুভমেন্ট দরকার। আমরা তো বসে থাকি, বসে থাকাটা কখনোই ভালো কোনো ইয়ে না। আমাদেরকে সৃষ্টিকর্তা ডিজাইন করছেন মুভ অ্যারাউন্ড করার জন্য, বসে থাকার জন্য না। পৃথিবীতে আমরা তো নিজেদের মতো করে নিজেদের দুনিয়া বানিয়েছি ইট পাটকেল দিয়ে, একটা মানে কনফাইন্ড জোন, এখানে আমরা বসেই থাকি বা শুয়েই থাকি, কমফোর্ট জোন যেটা বলে। বাট কমফোর্ট জোন সবসময় ডেডলি হয়। না, একটু আপনার ব্যক্তিগত জানতে, কারণ আমাদের অনুষ্ঠানটা অনেকে হয়তো ব্যক্তিগত সুমনকে একটু জানতে চাইবে, ছোট্ট করে জানতে চাই যে আমি যখন আপনার সম্বন্ধে একটু গবেষণা করার চেষ্টা করলাম, ইন্টারভিউ যেহেতু নিব, আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুব একটা নাই, আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার কেন খুব উপস্থিতি কম? না, সোশ্যাল মিডিয়ার যে কারণে এই প্রশ্নটার সম্মুখীন হই সেটার একটু ছোটো করে বলি। বিকজ আমাদের দেশে সোশ্যাল মিডিয়ার ফিলসফি ডিফারেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড এটার ফিলসফি আবার ডিফারেন্ট। আমাদের এখানে সবাই সোশ্যাল মিডিয়া থেকে পপুলার হইতে চায় অথবা ফাইন্যান্সিয়াল গেইন চায়। সো এই জন্য কনস্ট্যান্টলি তারা সোশ্যাল মিডিয়ায়, ভাই একটা মানুষের চেহারা আপনি যাকে দেখছেন তারা 6 মাসের দেখা প্রয়োজন পড়ে না। আপনার 6 মাসে কী এমন আপডেট হইতে পারে যে আপনি সোশ্যাল মিডিয়ায় ছবি দিবেন বা একটা মনে যা আসলো, বাট ওইটা একদম মানে মিনিংলেস, বা ওয়ার্ল্ডের বা আমাদের দেশের কোনো রিলেটেবল কোনো কিছু নেই। ইটস জাস্ট আমার কথা, এটা প্রতিদিন মানুষকে শোনানোর কিছু নাই আমার কাছে মনে হয়। এবিএম সুমন আপনি মানে কি একজন ফ্যামিলি পার্সন নাকি আসলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে বেশি পছন্দ করেন? খুবই ফ্যামিলি পার্সন। আর বন্ধু বান্ধব যারা আছে যাদের সাথে আড্ডা মারি, এক ধরনের আছে ওরা জাস্ট নর্মাল অ্যাকুইন্টেন্সেস, ওদের সাথে আড্ডাই মারা হয়। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আর আমার যেখানে বড় হয়েছি পাইকপাড়ার, এরা আমার মানে ক্লোজ সার্কেল, এদের সাথে আড্ডা মারা হয় আমার প্রচুর। হ্যাঁ, অকেশনালি তো দেখা হয়ই, নর্মালিও আমরা 2-3 উইকস পরে কোনো একটা ফ্রাইডেতে, সবাই তো কাজ করে, তো কোনো একটা ফ্রাইডে সন্ধ্যার সময় আমরা বসে আড্ডা মারি। আপনার একটা ইন্টারভিউতেও শুনছিলাম যে আপনার সবচেয়ে ভালো বন্ধু আপনার বাবা, এবং আপনি যে কোনো বিষয়ে আপনার বাবার সাথে মানে বিপদে পড়লে আপনার বাবার সাথে কথা বলতে পছন্দ করেন। মানে আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় গিফট যদি হয় আমার ফ্যামিলি আর কি। কোনো বিপদে পড়লে আমি মাকে কখনো মা সব কিছুতে পেট্রোনাইজ করবে, সব ঠিক আছে। বিপদে পড়লে তখন মার কাছে ভুলেও যাই না আমি, কারণ মা হলো গালাগালি করে, বকা দিবে কতক্ষণ। প্রথম জিনিস করে আমি বাবার কাছে যাই বিপদে পড়লে, বাবা পুরোটা শুনবেন, শুনে উনি আনসার করবেন, ইমিডিয়েটলি উনি কখনো বকা দিবেন না। অনেক দিন পরে হয়তো বলবেন যে অমুক জিনিসটা করার কারণে এই জিনিসটা হলো, এই জিনিসটা অ্যাভয়েড করে ট্রাই করো। হ্যাঁ, আর বয়স হওয়ার পরে তো আর জিনিসটা আরও চেঞ্জ। এখন যদি ফ্যামিলি আছে, রেসপন্সিবিলিটি আছে, কোনো কিছু ওনার যদি বলতে হয় উনি কোয়াইটলি। আচ্ছা, যেহেতু আপনি এক চিত্রনায়ক, আমার মনে হয় যে কোনো ইন্টারভিউ গেলে এই প্রশ্ন শুনতেই হবে আপনাকে। বাংলাদেশে এখন যদি আমি বলি আপনার প্রিয় নায়ককে? এখন শাকিব ভাই। হ্যাঁ, শাকিব খানকে নায়ক বলছেন তো সেই জন্য বলা। শাকিব নায়ক ক্যাপচার করার একটা ক্ষমতা থাকতে হয়। যেখানে যাবেন, কোনো জায়গায় হেঁটে ঢুকলেন বা স্ক্রিনে আসলেন, ওনাকে দেখে মানুষ স্টাক হয়ে যাবে ফর এ মোমেন্ট। আর তো কেউ নাই ভাই, সরি। আর নায়িকা পরীকেই আমার নায়িকার মতো মনে হয়। ও দেখতে ন্যাচারালি অনেক সুন্দর, আর ওর ভেতরে সেই ওল্ড স্কুল নায়িকা ব্যাপারটা আছে, ফিজিক্যালি ফেসিয়ালি। আমার কাছে মনে হয় যে ও নায়িকা। আচ্ছা, মানে বিতর্ক বা ফেসবুকে এইসব আপনাকে এইসব আমি তো মানে ডেফিনেশন দিলাম যে এরা এই ডেফিনেশনে ফিট হয়, এই ডেফিনেশনে ফিট হয়। পরিমণি আপনি বলছেন যে নায়িকার সব কোয়ালিটি তার মধ্যে আছে, যদি তাই হয় মানে অন্যরা তার মতো কেন আসছে না, বা নায়কই বলে যদি সাকিবের মতো কেন আসছে না, পরির মতো জন্মাইতে হবে মনে করে ভাই, কিছু করার নাই। এটা জন্মাইছে দেখতে সুন্দর হয়ে, কারণ আপনি কী করবেন, এটা তো আর বানানো সম্ভব না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন, তারপর বাংলাদেশে এসেছেন। এই সময় যদি আমি আজকে আপনাকে জিজ্ঞেস করি, আপনি তবে এন্টারটেনমেন্ট এই লাইনে এসেছেন, কোনো কি আক্ষেপ কাজ করে নাকি মনে হয় যে না আমি এক ঠিক কাজটি করেছি? আক্ষেপ একটাই, যে আমি কেন ভর্তি পরীক্ষার আগে সিরিয়াসলি লয়ের জন্য পড়ি নাই। আমার স্বপ্ন প্ল্যান যাই বলেন, ব্যারিস্টার হব, এটাই ছিল প্ল্যান। ব্যারিস্টার হব, পলিটিক্স করব না, রিগ্রেট করি না। এটা মাচ মোর ফান। আমি যে কাজটা করছি, এই কাজটায় আমি যেভাবে করছি আমার অনেক সময় থাকে। কখনো সুযোগ পেলেও আমি প্রতিদিন বা প্রতি মাস কাজ করব না। আমি হয়তো বছরে বড় জোর 60 থেকে 70 দিন কাজ করতে পারি, আর বাকি সময়টা আমার একা থাকতে হবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্বপ্নটা জানতে চাই, যদি সিনেমা নিয়ে স্বপ্নটা জানতে চাই, ব্যক্তি জীবনে আপনার স্বপ্নটা জানতে। সিনেমা নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। যদি আল্লাহ
নসিবে রাখেন তাহলে ডেফিনেটলি আমার পছন্দের কিছু ক্যারেক্টার্স আছে, ওগুলো আমি করতে চাই যদি আসে ওগুলো আমার কাছে। স্বপ্ন একটাই যে আসলে আল্লাহ নেওয়ার আগে যেন বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় দেখে যেতে পারি। বিকজ আমি এত ছোটোবেলায় 2005 সালে আমি দেশের বাইরে গিয়েছিলাম, তখন বাংলাদেশকে মানুষ হার্ডলি চিনতো, এখন বাংলাদেশকে সবাই চেনে। এই জায়গাটা আমরা যদি কন্টিনিউ করতে পারতাম বা পারি, তাহলে আমরা একদিন ফর্মিডেবল একটা নেশন হব। আল্লাহ যেন তার আগে না নেয়, এটাই দোয়া। আমি দেখতে চাই আমার দেশটা একদমই জায়গায়, এবং সেই স্বপ্ন পূরণ হোক, এবং আমরা ইনশাআল্লাহ। আসলে সেই এই জায়গার বাংলাদেশে আমরা একসাথে বাঁচতে চাই, একসাথে পৌঁছে চাই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আপনার সম্পর্কে অনেক জানার চেষ্টা করলাম, নিশ্চয়ই দর্শকদের আরও চাহিদা আছে জানার, নিশ্চয়ই অন্য কোনো পর্বে আমরা জানার চেষ্টা করব। হোপফুলি আমি ঠিকঠাক অ্যান্সার দিয়েছি আপনাদের। থ্যাংক ইউ ফর আমাদের হ্যাভিং মি। অনুষ্ঠানে একটা ছোট্ট উপহার আছে, কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা। থ্যাংক ইউ সো মাচ, ইটস বিউটিফুল। আমি চা খাই, আমার ফ্যামিলি সবাই চা খায়, তো হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ঈদ মোবারক। Kaji and Kaji Tea presents 100% organic 16 minutes. বাংলাদেশের উত্তরের সমতলে খাঁটি মাটির আতরে উৎপাদিত, সযত্নে লালিত শতভাগ অর্গ্যানিক ভালোবাসা। কাজী অ্যান্ড কাজী টি, একমাত্র 100% অর্গ্যানিক চা।